যে বিষয়টা নিয়ে আমরা এগোবো, যে বিষয়টা নিয়ে আমরা পড়ব আজকে, সেটি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। আমি বলি চ্যাপ্টার নাম্বার 6। এখানে যদি তুমি দেখো যে ইয়েতে আমি গুগল ড্রাইভে, যেখানকার লিঙ্ক তোমাদের কাছে আছে, সেখান থেকে কোশ্চেন পেপার রয়েছে 2017, 18, 19-এর, প্লাস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, 5 অবধি দেওয়া রয়েছে। এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, আর তোমাদের 8টি চ্যাপ্টার আছে। সুতরাং এটি হয়ে গেলে আজকেরটা তোমাদের আরও বাকি দুটো থাকবে। সুতরাং এই যে গুগল ড্রাইভ আছে, সেখান থেকে তোমরা পড়াশোনা করবে, দেখবে কোশ্চেন, আগে বছরের কোশ্চেনগুলো দেখবে কীরকম কোশ্চেন হয়েছিল, হ্যাঁ, সেরকমভাবে প্রিপারেশন নেবে। আর আজকের যে চ্যাপ্টারটা, ইনস্টিটিউশন সাপোর্ট এন্টারপ্রাইজেস, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। এবং আমরা শুরু করি। দেখো, প্রথমে হেডিংটা বলছে ইনস্টিটিউশনাল সাপোর্ট টু এন্টারপ্রাইজেস। এখানে তিনটে শব্দ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এন্টারপ্রাইজ, পেছন দিক দিয়ে শুরু করি। এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে কোনো একটা উদ্যোগ কে বলে এন্টারপ্রাইজ। যেমন আমরা বিভিন্ন রকম দোকান দেখি না, রাজু এন্টারপ্রাইজ, কমলা এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ মানে হচ্ছে উদ্যোগ, ঠিক আছে, বা ব্যবসা বলতে পারো সহজ ভাষায়। তাহলে ইনস্টিটিউশনাল সাপোর্ট টু এন্টারপ্রাইজ, বিভিন্ন রকম সংস্থা কীভাবে ব্যবসাকে সাহায্য করে, হ্যাঁ, সেইটাকে বলে। সেইটা নিয়ে আজ এই চ্যাপ্টারটা, যার নাম হচ্ছে ইনস্টিটিউশনাল সাপোর্ট টু এন্টারপ্রাইজেস। সংস্থা বলতে কীরকম সংস্থা? সংস্থা হচ্ছে এরকম যে একটা ব্যবসা, ছোট হোক বড় হোক, যেরকম ব্যবসায় হোক, সেটাকে যদি দাঁড়াতে হয়, তাহলে সেটা দাঁড়ানোর পেছনে অনেকগুলো কারণ তোমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছো যে অনেকগুলো কারণ থাকে। কিছুটা বলতে পারো ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড, ইন্টারনাল ফ্যাক্টর থাকে, কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, ঠিক আছে। তো আমাদের গভর্নমেন্ট বিগত দিনের অভিজ্ঞতায় যেটা দেখলেন যে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে যারা ছোটো ব্যবসা তাদের। কারো ক্যাপিটাল নেই, হ্যাঁ, কারো ক্যাপিটালের সাথে জমি জায়গা নেই, যার জমি জায়গা আছে তার ক্যাপিটাল নেই, যে কারো আবার র মেটেরিয়াল নেই, হ্যাঁ, কারো আবার প্রোডাকশন করতে লেবার পাচ্ছে না। এরকম রকম অনেক রকম অসুবিধা তাদের মধ্যে রয়েছে। প্লাস হচ্ছে যে দেখা গেল কিছুটা করতে চাইছে ভালো কিছু নতুন ধরনের, কিন্তু তার কাছে ট্রেনিং নাই, কিন্তু সে কোথায় যাবে, কোথায় গিয়ে ট্রেনিং নেবে, এরকম নানা রকম সমস্যা আছে। তো সরকার থেকে এই প্রত্যেকটা সমস্যাকে সমস্যাগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে একত্র করা হয়েছিল এক সময়, এবং বিভিন্ন সংস্থা তৈরি করা হয়েছিল যে সংস্থাগুলি বিজনেসকে দাঁড়াতে সাহায্য করে। তোমাদের মধ্যে যদি কেউ কোনোদিন বিজনেস করতে চাও, তাহলে এগুলো জেনে রাখো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে সরকার বিজনেস যারা করতে চায় তাদের পেছনে দাঁড়াতে চায়। কেন দাঁড়াতে চায়? কারণ যারা বিজনেস করে তারাই এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, মেন ভবিষ্যৎ। কেন কি, একটা কোম্পানি সে 10টা লোককে চাকরি দেবে, তাই না? কিন্তু একটা চাকরিজীবী সে নিজেই চাকরি পাবে। যে চাকরিজীবী সে নিজেই চাকরি পাবে, সে তো কারো কাউকে চাকরি দিতে পারবে না। কিন্তু একজন যদি ব্যবসা করে, তোমাদের মধ্যে ধরো কেউ যদি ব্যবসা করে একজন, তাহলে সে কিন্তু সে সে কিন্তু আরেকজনকে হচ্ছে যে আরও 10জনকে চাকরি দেবে, লোকাল লোকগুলোকে চাকরি দেবে। তো এই কারণের জন্য হচ্ছে যে সরকার থেকে গুরুত্ব দেওয়া হয় ছোটো ছোটো এন্টারপ্রাইজ, উদ্যোগ এগুলোকে, এবং তাদের সাহায্যের জন্য, আর্থিক বিকাশের জন্য খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। আরেকটা কারণ হচ্ছে যে ব্যবসাপত্র যদি বাড়ে, তাহলে লোককে আর বাইরে গিয়ে কাজ করতে হবে না। এই যে এত লোক তোমাকে বোম্বে চলে যায়, মহারাষ্ট্র চলে যায়, চেন্নাই চলে যায় পশ্চিমবঙ্গ থেকে, এই যে ড্রেন অফ লেবার হয়, বা অনেকে সৌদি আরবে চলে যায়, এই যে ড্রেন অফ লেবার হয়, এটা তো স্বেচ্ছায় যায় না, এরা তো মানে কী বলবো, যে পেটের দায়ে যায়। সুতরাং আজকে যদি পশ্চিমবাংলায় সেরকম কলকারখানা থাকতো বা সেরকম ইয়ে থাকতো, তাহলে সেটা যেত না।
বাস তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে মধ্যে যদি অনেক রকম তোমাকে এন্টারপ্রাইজ, অনেক ব্যবসা ট্যাবসা, অনেক রকম দোকান, অনেক ইন্ডাস্ট্রি তৈরি হলে তখন তখন এখানকার লোক এখানে থাকবে, তখন বাইরে তারা যাবে না। ঠিক আছে, তো সেরকম করার জন্য সরকার অনেকগুলো উদ্যোগ নেন, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটোর তরফ থেকেই। ঠিক আছে, আমরা দেখবো যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়। কী কী ধরনের উদ্যোগ নেওয়া হয় সেটা আমরা দেখবো। প্রথমে এই যে নোটটা তোমরা দেখছো, এই নোটে প্রথমত বলা রয়েছে যে কেন সরকার, এই যে প্রথম এই এই যে লেখাগুলো দেখছো, অনেক কিছু লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে কেন সরকার মনে করলো যে এন্টারপ্রাইজের, ক্ষুদ্র যে ব্যবসাদার আছে তাদেরকে সাপোর্ট করা দরকার। কেন, কী কারণে সাপোর্ট করা দরকার সেইটা ওরা কী করে বুঝলো সেইটা এখানে লেখা রয়েছে। এবং তার পরবর্তীকালে সরকার থেকে মূলত তিন রকমের, সরকার থেকে বলতে চাইছি যে এটা শুধু কেন্দ্রীয় সরকার না, রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মিলে তিন রকমের অর্গানাইজেশন তৈরি করলো, সংস্থা তিন রকমের। একটা যাকে আমরা বলছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ঠিক আছে, তো ফিনান্সিয়াল মধ্যে এইসব ব্যাঙ্কগুলো পড়ে। আচ্ছা, একটা হচ্ছে ইনস্টিটিউশন ফর টেকনিক্যাল গাইডেন্স। ঠিক আছে, একটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউশনস। তিন রকমের। তাহলে এখানে বলছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে কি, যে সবচেয়ে বড় প্রয়োজন কি ব্যবসাতে, সেটা হচ্ছে টাকা পয়সার, ক্যাপিটালের, ইনভেস্টমেন্ট। তো সেক্ষেত্রে ব্যাংকের কাছে অনেকে যায়, ব্যাংকের কাছ থেকে সাহায্য নেয়। কিন্তু ধরো তুমি একটা ব্যাংকে গেলে, তোমার ম্যানেজার বললো আমি ভীষণ ব্যস্ত, আমি ওসবের দিকে যেতে পারছি না, আমার এমনিতেই লোন অনেক বেশি, আমি আপনাকে দেওয়ার মতো সময় আমার নেই, লোন দেওয়ার মতো সময় আমার নেই। তো এরকম অনেক রকম হয়তো জায়গায় যায়, লোকে ফিরে আসে, সেজন্য ব্যবসা করতে ইন্টারেস্টেড হয় না। সেই জন্য খালি শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে লোন দেওয়ার জন্য, উদ্যোগকে লোন দেওয়ার জন্য, ব্যবসাকে লোন দেওয়ার জন্য সরকার থেকে আলাদা একটা ব্যাংক খুলেছে, যাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা হয়। কেন মানে সে চিন্তা করো যে আলাদাই একটা ব্যাংক খোলা হলো যেটা অনলি ডিভোটেড ফর দি ইন্ডাস্ট্রিজ, বেনিফিট অফ দি ইন্ডাস্ট্রি। সুতরাং এর মাধ্যমে ইন্ডাস্ট্রিটা যাতে লোন পায়, যাতে ওদেরকে এর অন্যান্য ব্রাঞ্চে যাতে না যেতে হয়। আর তখন ওরা বলবে যে না, আমার লোন দিই না, এই লোন দিই না, ওই দিন না। ঠিক আছে, সেই জন্য এমন একটা ব্যাংক তৈরি করা হলো যারা কিনে ইন্ডাস্ট্রিকে লোন দেয়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এরাও তাই করে। হ্যাঁ, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। ঠিক আছে, এরাও লোন দেয় ছোটো ছোটো উদ্যোগকে। ন্যাশনাল স্মল, তো এতগুলো রয়েছে, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, স্টেট স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, রিজনাল রুরাল ব্যাংক। রিজনাল রুরাল ব্যাংক মানে হচ্ছে এই যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, হ্যাঁ, এগুলোকে বলে রিজনাল রুরাল ব্যাংক। স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, অনেক রকমের ছোটো ছোটো লঘু ঋণ, এই যে আগে যেমন ইয়ে ছিল দেনা ব্যাংক, এরকম অনেক তোমার কী বলে ওটার নাম, অনেকগুলো টুকরো টুকরো ব্যাংক ছিল যারা ক্ষুদ্র ঋণ দিত, ছোটো ছোটো ঋণ দিত, বন্ধন ব্যাংক যেমন একটা। ঠিক আছে, স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এসআইডিসি, তার কোঅপারেটিভ ব্যাংক অ্যান্ড গ্রামীণ ব্যাংক যেমন বললাম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। হ্যাঁ, আরও সব ছোটো ছোটো কোঅপারেটিভ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, যারা লোন দেয়। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ফাইন্যান্স ইনস্টিটিউশন আছে যারা লোন দেয়, যারা তোমার যদি প্রজেক্টটা ভালো হয় তাহলে হচ্ছে তারা লোন দেবে এবং তোমার সেই প্রজেক্টটাকে দাঁড়াতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে। এরপর কি তুমি তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে গেলে, নেক্সট হচ্ছে ধরো তুমি একটা কিছু করতে চাইছো কিন্তু টেকনিক্যাল গাইডেন্স তোমার কাছে নেই, টেকনিক্যাল নলেজ নেই। ধরো তুমি একটা করতে চাইছো কোল্ড স্টোরেজ, তুমি কিন্তু কীভাবে করতে হয় তুমি জানো না, টেকনিক্যাল দিকের সম্বন্ধে তুমি জানো না। ঠিক আছে, বা তুমি হয়তো করতে চাইছো একটা কী বলবো, ইলেকট্রিক রিপেয়ারিং শপ, তোমার কাছে টেকনিক্যাল গাইডেন্স নেই। হ্যাঁ, বা তুমি একটা ধরো তৈরি করবে, ফ্রিজ তৈরি করার মানে তৈরি করার কারখানা খুলতে চাইছো, কিন্তু তোমার কাছে টেকনিক্যাল গাইডেন্স নাই। সুতরাং এই যে ধরো এখানে যেমন লিখেছি ইনস্টিটিউশনস ফর টেকনিক্যাল গাইডেন্স, ইনস্টিটিউশনস ফর টেকনিক্যাল গাইডেন্স। হ্যাঁ, তো এর মাধ্যমে এই যে বিভিন্ন রকম রয়েছে, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস যেমন সিডো, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, টেকনিক্যাল কনসালটেন্সি অর্গানাইজেশনস, স্মল ইন্ডাস্ট্রি সার্ভিস ইনস্টিটিউটস,
স্টেট স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এগ্রিকালচারাল প্রমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ উড়িষ্যা লিমিটেড, এই যে সংস্থাগুলো আছে এখানে টেকনিক্যাল নলেজটা দেওয়া হয়। তুমি ধরো যে কোনো বিষয়ে তুমি যদি ট্রেনিং করতে চাও তা এরা কিন্তু হেল্প করবে তোমাকে সেই ট্রেনিংটা দেওয়ানোর জন্য। এরাই দেবে এমন কথা নয়, কিন্তু এদের আন্ডারে অনেকগুলো সংস্থা আছে, তুমি একটু পরে দেখতে পাবে সেই সংস্থাগুলো ট্রেনিং করায়। ঠিক আছে, তো তোমাকে এরা সাহায্য করবে যে তুমি ঠিক ট্রেনিংটা পাও। ঠিক আছে, টেকনিক্যাল গাইডেন্সটা পাও। আচ্ছা, ট্রেনিং ইনস্টিটিউশনস, বিজনেস চালানোর জন্য বিভিন্ন রকম ইনস্টিটিউশন, বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। স্মল ইন্ডাস্ট্রিজ সার্ভিস ইনস্টিটিউট, ন্যাশনাল ব্যাংক ফর রুরাল এগ্রিকালচার, রুরাল নাবার্ড, কাউন্সিল ফর অ্যাডভান্স পিপুলস অ্যাকশন রুরাল টেকনোলজি। হ্যাঁ, কাপাটে অনেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ার চাকরি পায়, উড়িষ্যা বেসড কোম্পানি। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম সংস্থা রয়েছে যারা টাকা দেয়, যারা টেকনিক্যাল গাইডেন্সের ব্যবস্থা করে, যারা ট্রেনিং দেয়। ঠিক আছে, যে বিজনেস কীভাবে চালাতে হবে। হ্যাঁ, তো এই সংস্থাগুলো ওটা মনে রাখার চেষ্টা করবে, একটা দুটো। এর মধ্যে আমি একটা পিক আপ করছি এক্সপ্লেন করার জন্য, সেটা হচ্ছে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ন্যাশনাল এই যে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, এই সম্বন্ধে একটু বলে দিই, তাহলে বুঝবে এই সংস্থাগুলো কী করে। ঠিক আছে, এদের ভিশনটা দেখো। মিশন বলছে টু এনহ্যান্স দ্য কম্পিটিটিভনেস অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম enterprise by providing integrated support services encompassing marketing, finance, technology, and other services. To be premier nation fostering the promotion and growth of micro, so বলতে চাইছে বেসিক্যালি যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজগুলো আছে, উদ্যোগ যেগুলো আছে, সেগুলোকে যাতে গ্রো করে, সেগুলো আরও সাপোর্ট পায় তাদের, সেই জন্য সেই দিকটা এনএসআইসি দেখে। বুঝা গেল? আচ্ছা, এনএসআইসি কী করে? বিভিন্ন স্কিমস অফ এনএসআইসি, তার মধ্যে এক নম্বর হচ্ছে মার্কেটিং সাপোর্ট। মার্কেটিং সাপোর্ট দেয়। কারণ মার্কেটিং যদি না করতে পারো তাহলে তোমার প্রোডাক্ট বিক্রি হবে না। তো বলছে এনএসআইসি অ্যাক্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর and has devised a number of schemes to support enterprises in their marketing efforts, both domestic and foreign markets. হ্যাঁ, বলছে যে এনএসআইসি নানা রকম বিবিধ রকম প্ল্যাটফর্ম কোম্পানিকে দেয় যাতে তাদের মার্কেট আরও ভালো হয়। যেমন ধরো টেন্ডার, কনসোর্টিয়াম টেন্ডার মার্কেটিং, হ্যাঁ, এসবে সাহায্য করে। দেখো বলছে এনএসআইসি অ্যাপ্লাইজ দ্য টেন্ডার্স অন বিহাফ অফ দি সিঙ্গেল এমএসএমই ফর সিকিউরিং অর্ডার্স ফর দেম, দিস অর্ডার অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউটেড এবং টিউন উইথ দ্য প্রোডাকশন প্রসিডিউর। যেমন ধরো টেন্ডারে, এই যে টেন্ডার বিভিন্ন রকম বড় বড় কাজগুলো হয়, তো টেন্ডারে পার্টিসিপেট করা, এনএসআই নিজে পার্টিসিপেট করে এই কাজগুলো বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দেয়। তারপরে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন ফর গভর্নমেন্ট পারচেস। হ্যাঁ, এগুলো রয়েছে। সুতরাং মার্কেটিং, আচ্ছা, এমএসএমই গ্লোবাল মার্ট B2B ওয়েব পোর্টাল ফর এমএসএমইস। হ্যাঁ, যেমন ধরো এনএসআইসি রিয়েলাইজিং দ্য নিডস অফ এমএসএমইস অফারিং intermediary services, which is a one-stop, one-window bouquet of aids that will provide information on business and technology and also exhibit the core competence of Indian MSMEs. ঠিক আছে, এই যে এমএসএমই নানা রকম, তোমার এনএসআইসি নানা রকম ট্রেনিং দেয়, যে আজকের মার্কেটে, বিশেষ করে আজকের মার্কেট তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকের ইনফ্যাক্ট তোমার অনেকই চেঞ্জ হয়ে গেছে এখন। এই যে টেন্ডার ফেন্ডার যেগুলো হয়, যেগুলো জিনিসপত্র, সরকারি জিনিসপত্র কেনার জন্য, এগুলো তোমার কীভাবে পার্টিসিপেট করবে, কীভাবে তুমি অগ্রসর হবে, কীভাবে তুমি বিভিন্ন রকম জিনিসপত্র মানে মার্কেটের সঙ্গে যুক্ত হতে পারবে, আরও বেটার কীভাবে পারফর্ম করতে পারবে, তো এসব নিয়ে এনএসআইসি ট্রেনিং দেয়। মার্কেটিং ইন্টেলিজেন্স, এক্সিবিশন অ্যান্ড টেকনোলজি ফেয়ার্স, মানে যেখানে ধরো বিভিন্ন কোম্পানিকে নিয়ে যায়, যে আমাদের যে বিভিন্ন রকম সায়েন্স মেলা যেগুলো হয়, বা ধরো উদ্যোগ মেলা যেগুলো হয়, সেখানে বিভিন্ন রকম, এই যে আমাদের ধরো এই বহরমপুরে কুটির শিল্প মেলা হয় না, সেরকম মেলাতে যেতে নিয়ে যায় বিভিন্ন কোম্পানিকে, যাতে ওরা ওদের মালটা বিক্রি করতে পারে। কারণ ধরো কম্পিউটার কোম্পানি আছে, একটা টেকনোলজি মেলা হচ্ছে ব্যাঙ্গালোরে, সেখানে ধরো 500খানা কোম্পানি এসছে কম্পিউটারে, তার বিভিন্ন তারা নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে। তো এরকম অপরচুনিটি দেওয়া হয়, বুঝলে? এরকম নানা রকম ধরো
ইয়ের মেলার মাধ্যমে বা এসবের মাধ্যমে দেওয়া হয়। বায়ার সেলার মিট, কখনো মেলা না করে কখনো দেখা গেল ডাইরেক্ট যে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে মিটিং করে দিল। ধরো আমার অনেকগুলো কম্পিউটার লাগবে, আমাকে নিয়ে ডাইরেক্টলি কোনো একটা কোম্পানির কাছে নিয়ে বসিয়ে দিল, এবং আমরা দুজনে মিলে আলোচনা করলাম যে আদৌ কম্পিউটার কেনা যাবে, কি এর কম্পিউটার কেনা যাবে কি যাবে না। এইরকম জিনিসকে সাপোর্ট করে এনএসআইসি। তারপর বলছে ক্রেডিট সাপোর্ট, ক্রেডিট সাপোর্ট টাকা পয়সা ধার দেওয়া, ফাইন্যান্সিয়াল 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 ব্যবস্থাও করে দেয়। হুম। এই যে NSSC Raw Material Assistance Scheme aims at helping small enterprise by way of financing the purchase of raw material both এই যে র মেটেরিয়াল, ধরো কোনো যারা যে ইন্ডাস্ট্রিগুলো র মেটেরিয়াল বেসড ইন্ডাস্ট্রি হয়, যেখানে কাঁচা মাল লাগে, হ্যাঁ, তা সেগুলো কেনার জন্য মানে সেগুলো কেনার জন্য ব্যবস্থা করে দেয় NSIC, যাতে সেগুলো সে কিনতে পারে, প্রসেস করতে পারে। এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর প্রকিউরমেন্ট অফ র মেটেরিয়ালস, টাকা পয়সা দেওয়া হয় যাতে কাঁচা মাল সে কিনতে পারে 90 দিন অবধি। তবে হাবিজাবি অনেক রকমের আরও এর রয়েছে, রোল রয়েছে। ফাইন্যান্সিং ফর মার্কেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং থ্রু সিন্ডিকেশন উইথ ব্যাঙ্কস, ব্যাংকের মাধ্যমে টাকা ধার দেওয়া বা ক্রেডিট দেওয়া, ঠিক আছে। তারপরে পারফরমেন্স অ্যান্ড ক্রেডিট স্কিম ফর স্মল ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, এখানটা জিনিস মনে রাখবে। ক্রেডিট রেটিং স্কিম মানে হচ্ছে যে কোন কোন ইন্ডাস্ট্রি, তার ধরো একটা ইন্ডাস্ট্রি আছে, সে লোন নিয়েছে 20 লক্ষ টাকার, সে রেগুলার ইএমআইটা দিয়ে যায়, লোন পরিশোধ করে, তার রেকর্ড খুব ভালো, ঠিক আছে। কিন্তু এমন একজন লোন নিচ্ছে, সে 20 লাখ টাকা নিচ্ছে কিন্তু শোধ দেয় না, কিছুই না, মাসের পর মাস ফিরিয়ে দেয় লোক গেলে, কিছুই দেয় না, তার রেকর্ড খারাপ। সুতরাং এই যে এইগুলো মনিটর করে NSIC, সে দেখে যে কোন কোম্পানি ভালো ভালো কাজ করছে, কোন কোম্পানি খারাপ কাজ করছে, হ্যাঁ। তো এবং যারা ভালো কাজ করছে তাদেরকে আরও লোন পাওয়ার ব্যবস্থা করে দেয়, যাতে ব্যাংক থেকে সে আরও সাপোর্ট পেতে পারে, হ্যাঁ। তাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্টটা দেয়। আরেকটা জিনিস হচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট। আজকালকার দিনে টেকনোলজি তো খুব বিরাট জিনিস না, ঠিক আছে, তো সেরকম সাপোর্ট ওদেরকে কোম্পানিকে দেয়, হ্যাঁ। তারপরে দেখো, তারপরে NSIC টেকনিক্যাল সার্ভিস সেন্টার আর লোকের, তোমার যদি কখনো মনে হয় যে আমি তোমাকে কী বলে নিয়ে ব্যবসা করব, চামড়া নিয়ে ব্যবসা করবো, তা NSIC তোমাকে চেন্নাই ট্রেনিং সেন্টার পাঠিয়ে দেবে, সেখানে তুমি ট্রেনিং করে আসতে হবে। কোনো ইলেকট্রনিক্সের ব্যবসা করো, তাহলে তোমাকে হায়দ্রাবাদ পাঠিয়ে দেবে, সেখানে তুমি ট্রেনিং করে আসতে পারবে। সুতরাং এই যে টেকনিক্যাল সাপোর্ট তোমাকে দেওয়া, যাতে তুমি ট্রেনিং করে এসে নিজের কোম্পানিটা খুলতে পারো, এই সব জিনিস কিন্তু NSIC করে। তারপরে সফটওয়্যার টেকনোলজি কাম বিজনেস পার্ক করে, হ্যাঁ, যে যেমন ফর এক্সাম্পল NSIC সফটওয়্যার টেকনোলজি কাম বিজনেস পার্ক চেন্নাই ইজ ইন এ প্রাইম লোকেশন at Guindy Industrial Estate with a total built-up area of 38,000 square feet. This location is near the vicinity to is in the near vicinity to domestic and international airports. Innovation of আচ্ছা, ঠিক আছে। তো বলছে যে এই দেখো এয়ারপোর্টের ধারে বিভিন্ন রকম সফটওয়্যার পার্ক, হ্যাঁ, বিজনেস পার্ক এসব তৈরি করে NSIC, যাতে ইনভেস্টাররা যাতে ইনভেস্ট করে এই কোম্পানিগুলোতে, হ্যাঁ, যাতে আরও লোকে কাজ পায়, চাকরি পায়, সেই জন্য। তারপরে বেকার যে যুবক আছে তাদেরকে নিয়ে নতুন নতুন কোনো উদ্যোগ করা, কোম্পানি খাড়া করা যায় কিনা, সেগুলো নিয়ে কিছু করা যায় কিনা, তো সেগুলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কোঅপারেশনও হয়, বিভিন্ন বৈদেশিক যে কোম্পানি, বিদেশি যে কোম্পানিগুলো আছে, ধরো ইসরায়েলের কোম্পানি, জার্মান কোম্পানি, ইউকের কোম্পানি, এদের সঙ্গে টাই আপ করে আমরা নিজেদের কোম্পানিকে গ্রোথ করানো, ঠিক আছে, এগুলো ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে এগুলো NSIC করে। ইন্টারন্যাশনাল কনসালটেন্সি সার্ভিসেস করে, হ্যাঁ, যেমন ক্যাপাসিটি বিল্ডিং, হ্যাঁ, পলিসি ফ্রেমওয়ার্ক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস, এইগুলো বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় তোমাদের ছাত্রছাত্রীদের, বা ধরো যারা বিজনেস করতে চান তাদেরকে, যাতে তারা এই বিজনেসটা আরও ভালোভাবে করতে পারে। তাহলে NSIC দেখলে NSIC কত রকমের কাজ করে, তারা টাকার ব্যবস্থা করে দেয়, তারা মার্কেটিং সাপোর্ট দেয়, তারা টেকনিক্যাল সাপোর্ট দেয়, হ্যাঁ, তারা তো একটা অর্গানাইজেশন তোমার কত রকমের কাজ সে করে, যাতে করে MSME সেক্টরটা বা বিজনেস যারা করতে তাদের সুবিধা হয়, ঠিক আছে। আর একটা অর্গানাইজেশন ধরো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সিডো,
দেখো এরা কি করে, টু ইভলভ এ ন্যাশনাল পলিসি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, তারা পলিসি পলিসি গঠন করে, টু কোঅর্ডিনেট দ্য পলিসিস অ্যান্ড প্রোগ্রামস অফ স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্টের প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো পলিসিকে কোঅর্ডিনেট করে, সেগুলো দেখে, ঠিক আছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বোর্ড, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বোর্ড একটা বোর্ড আছে যেখানে is the apex advisory body constituted to render advice to the government of policy pertaining to small scale sector. এর একটা বোর্ড আছে যাকে বলে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বোর্ড, এটা একটা সবচেয়ে বড় বোর্ড। এই বোর্ডটা কী করে, গভর্নমেন্টকে বলে কী করা উচিত, কীরকমভাবে কীরকম পলিসি গ্রহণ করা যাতে এমএসএমই সেক্টরটা আরও ভালো বাড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই সর্বোচ্চ সরি নীতি নির্ধারণ করার বোর্ড, যাকে আমরা বলছি স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বোর্ড, ঠিক আছে। Small industry service institutes were set up to provide consultancy and training to small scale enterprises both existing and prospective. তো এগুলো বিভিন্ন রকম কনসালটেন্সি করে, ট্রেনিং দেয়, হ্যাঁ, বিভিন্ন রকম ছোটোখাটো উদ্যোগকে, যাতে তারা ভালো করে কাজ করতে পারে। হ্যাঁ, যে বলছে যে important functions performed of exercise interface between the central and state governments, dissemination of economic information, টেকনিক্যাল সাপোর্ট দেয়, প্রজেক্ট বানাতে হেল্প করে, ঠিক আছে, হোল্ডিং অফ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে, ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে, প্রোভাইডিং অ্যাডভাইজারি সার্ভিসেস অন স্কিল এনার্জি কনজারভেশন, এগুলো সব করে, ঠিক আছে। আচ্ছা, এসব তো গেল। এবার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার বলে একটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সেল, এরকম একটা সংস্থা বলবো না, সেল বলবো। এই সেলের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে আছে। এই ডিএসসি একটা জেনারেল ম্যানেজার থাকে, আর 4জন ফাংশনাল ম্যানেজার থাকে, যারা এই গোটা ব্যাপারটা দেখে। তো এরা কী করে, ইকোনমিক ইনভেস্টিগেশন অফ লোকাল রিসোর্সেস, মানে ওরা দেখে, ফর এক্সাম্পল তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, ওরা দেখে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কী কী ভালো করা যায়, কী কী বিখ্যাত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, সিল্কের শাড়ি, ঠিক আছে, হ্যান্ডিক্রাফটসের মধ্যে সিল্কের শাড়ি আছে, সোলার কাজ আছে, হ্যাঁ, তারপরে ধরো মিষ্টি তৈরির সুনাম আছে মুর্শিদাবাদে, সেগুলোকে আইডেন্টিফাই করে এবং সেরকম বিজনেসকে সুবিধা প্রদান করা, সাপ্লাই অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। তাই যদি শাড়ির ব্যবসা হয়, তাহলে তো সেই জন্য কী কী মেশিন লাগবে সেগুলোকে সাপ্লাই করা যারা বিজনেস করে তাদের জন্য, প্রভিশন অফ র মেটেরিয়ালস, তাহলে বিভিন্ন রকম সুতোর ব্যবস্থা করা, মানে কাঁচা মাল ব্যবস্থা করা, মার্কেটিং করানো। এই ডিআইসির মাধ্যমে বিভিন্ন রকম মার্কেটিং হয়, যেমন ধরো এই যে মেলা ফেলাগুলো হয়, কুটির কুটির শিল্প মেলা, খাদি মেলা, এইসব মেলা করে, মেলার মাধ্যমে এরকম এই প্রোডাক্টগুলো বেচার একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়। কেন কি, যারা যারা ছোটো ব্যবসায়ী তারা নিজের দোকান খুলতে পারে না, তো দোকান খুলতে প্রচুর টাকা লাগে, হ্যাঁ, জায়গা লাগে, জমি লাগে, হাবি জাবি ফ্যাকড়া রয়েছে। সুতরাং প্লাস দোকান খুললেও অতটা এক্সপোজার পাওয়া যায় না, কারণ একটা মেলাতে অনেক লোক আসে, সেখানে অনেক কাস্টমারটা পাওয়াটা সুবিধা হয়ে যায়। কোয়ালিটি ইনপুট অ্যান্ড কনসালটেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ সার্ভিসেস। কনসালটেন্সি মানে কি, যে তোমার সঙ্গে কনসালটেন্সি মানে একটা সংস্থাকে সে বলবে, একটা বিজনেসম্যানকে সে বলবে যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ঠিক হচ্ছে, হ্যাঁ। তো এরকম কাজ, প্লাস ডিআইসির একটা খুব বড় কাজ হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ধরো সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে ধরো তুমি একটা বিজনেস করবে, হ্যাঁ, ধরো কথা কথা বলছি, ভার্মি কম্পোস্টের বিজনেস করবে। তো ভার্মি কম্পোস্টের বিজনেস করতে গেলে তুমি দেখলে হিসাবপত্র করে 5 লাখ টাকা লাগবে তোমার, ঠিক আছে, তোমার কাছে 5 লাখ টাকা নেই। তুমি কোনো একটা স্কিমের আন্ডারে, গভর্নমেন্ট তো অনেক রকম স্কিম থাকে, ধরো পিএমইজিপি যেমন একটা স্কিম, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, তার মাধ্যমে লোনের ব্যবস্থা করতে পারো। মানে কিছু কিছু স্কিম রয়েছে গভর্নমেন্টের, যে স্কিমে তুমি অ্যাপ্লাই করলে দেখা গেল তোমাকে যে প্রজেক্টটা আছে 60% লোন হবে। ধরো ফর এক্সাম্পল যেমন বলছি, যে ধরো যে টোটাল টাকা দরকার 5 লাখ টাকার মধ্যে 60% দেবে
5 লাখ টাকা সিচুয়েশন না, 3 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা ব্যাংক হলো। আচ্ছা, আর 30%, মানে 15 লাখ টাকা, ঠিক আছে, দেবে কে? সরি, 30%, মানে হচ্ছে 15 লাখ টাকা, হ্যাঁ। কে দেবে? এটা দেবে গভর্নমেন্ট সাবসিডি হিসাবে। আর 10%, মানে 5 লাখ টাকা, 50 হাজার টাকা, ঠিক আছে, এটা দেবে যে ব্যবসা করছে সে, ঠিক আছে। যা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। যে গভর্নমেন্টের কিছু কিছু স্কিম চলে, ধরো ফর এক্সাম্পল পিএমইজিপি স্কিম। এই স্কিম ধরো, আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, এরকমই হয় আমি বলছি না, কিন্তু এক্স্যাক্টলি যে এরকম স্কিমটা আছে সেটা বলছি না, আমি বলছি মোটামুটি এই স্কিমগুলো এরকম হয়। তো তোমরা এর বেনিফিটটা নিতে পারো। তো পিএমইজিপি স্কিমে কী হয়, ধরো 5 লাখ টাকার একটা প্রপোজাল তোমার ইনভেস্টমেন্ট করতে লাগবে। ইনভেস্টমেন্ট 5 লাখ, ঠিক আছে, 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট। তো গভর্নমেন্ট বলে দিয়েছে যে লোন হবে 60%। 60% লোন হবে। 60% মানে কত টাকা? 3 লাখ টাকা। এই যে 3 লাখ টাকা হয়ে গেল। আচ্ছা, সাবসিডি, গভর্নমেন্ট সাবসিডি দেবে 30%। পনেরো, 1.5 লাখ টাকা। আর বেনিফিশিয়ারি মানে হচ্ছে যে ব্যবসাটা করবে সে 10%। 10% মানে 50 হাজার টাকা। এই করে টোটাল কত হলো? 5 লাখ টাকা। তাহলে পিএমই যে বিভিন্ন স্কিমে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখা গেলো এই হবে তোমার, তুমি একটা প্ল্যানিং করলে যে আমি ভার্মি কম্পোস্ট বিজনেস করবো, অথবা তোমাকে গ্রাউন্ড রিলেটেডটা বলছি, মানে কীরকম অ্যাকচুয়ালি হয়। যে তুমি ঠিক করলে যে 5 লাখ টাকা আমার দরকার হবে, ঠিক আছে। এই 5 লাখ টাকাটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে এটা ফিক্সড ক্যাপিটাল, ঠিক আছে। ফিক্সড ক্যাপিটাল মানে এই এই টাকাটা দিয়ে তুমি ওই ভার্মি কম্পোস্টের বেড তৈরি করবে, শেড তৈরি করবে, বিভিন্ন রকম ইকুইপমেন্ট কিনবে, হ্যাঁ। তারপরে ধরো ইলেকট্রিসিটির ব্যবস্থা করবে, জলের ব্যবস্থা করবে, হ্যাঁ। তো এটা হচ্ছে একবারই তোমার 5 লাখ টাকাটা দরকার, একবারই ইউজ হবে এটা। তো এরকম ইয়েকে বলে ফিক্সড ক্যাপিটাল, যেটা একবারই ইউজ হয়, বিজনেসে একবারই ইউজ হয়, বারবার ইউজ হয়। বিল্ডিং তো তুমি বারবার করবে না, বা বেড তো তুমি বারবার করবে না, ইকুইপমেন্ট তুমি বারবার কিনবে না, সুতরাং এটাকে বলে ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, আর তুমি হিসাব করে দেখলে যে 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে লাগবে, এটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। হুম 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে লাগবে কি জন্য? ইলেকট্রিসিটি বিল, লেবারদের বিল, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন চার্জেস, হ্যাঁ, ওয়াটার বিল, এসব করতে গেলে তোমার 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে তোমার লাগবে। সুতরাং এইবার তাহলে তুমি বিজনেসে স্টার্ট করে তোমার কত টাকা লাগবে? 7 লাখ টাকা। কারণ কি 5 + 2, তাহলে তুমি এরপর একটা প্রপোজাল বানিয়ে ভালো করে গুছিয়ে গুছিয়ে লিখে তুমি ব্যাংকের কাছে গেলে, ব্যাংক তোমাকে বলল যে এই যে আপনার প্রপোজালটা আছে খুব ভালো প্রপোজাল, কিন্তু যদি সব আরও ভালো হবে যদি আপনি পিএমইজিপি, যদি গভর্নমেন্ট স্কিমে এটা করেন। গভর্নমেন্ট স্কিমে করলে তার বেনিফিটটা কি? তার বেনিফিটটা হচ্ছে 1.5 লাখ টাকা আর লোন করতে হবে না, 30% লোন সাবসিডি পেয়ে যাবে। বোঝা গেল? তো সুবিধা হবে, লাভ হবে ওর। সুতরাং ও কী করবে? এই গভর্নমেন্ট স্কিমে অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাপ্লাই করবে? না, ডিআইসির কাছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের কাছে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের কাছে ও প্রপোজালটা জমা দেবে, ঠিক আছে। তখন কি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, ওদের একটা মাসে একটা করে মিটিং হয়। সেই মিটিংয়ে বিভিন্ন রকম ব্যাংকের লোক থাকে, হ্যাঁ, আহ, অনেক রকমের, মানে কেউ সায়েন্টিস্ট থাকতে পারে,
ব্যাংকের লোক থাকবে, বিজনেস জগতের লোক থাকবে, প্রায় একটা প্যানেল থাকে, 7-8 জনের প্যানেল, ঠিক আছে? তো সেই 7-8 জনের প্যানেলের কাছে ইন্টারভিউ হবে, যে বিজনেস করতে চায় তার। সেই ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করবে, প্রথম কথা জিজ্ঞেস করবে যে জমির ব্যবস্থা সে করেছে কিনা, জমিটা কার নামে, যেখানে বিজনেস করবে। নাম্বার 1 পয়েন্ট, আমি ঠিক একদম বলে যাচ্ছি তোমাদেরকে, তোমরা যেটা আইডিয়াটা পাও, যাতে জমিটা কার নামে আছে। বললো আমার নামেই আছে জমি, ঠিক আছে, ভালো কথা। সেখানে জল, ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে কিনা, বলবে হ্যাঁ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তৃতীয় নম্বর হচ্ছে যে তোমার এই যে বিজনেসটা করবে, তো তোমার ট্রেনিং আছে। ভার্মি কম্পোস্টিং যদি বিজনেস করবে, তুমি জীবনে করেছো কিন্তু ভার্মি কম্পোস্টিং নিয়ে কাজ করেছো? বললো না। তা তুমি কেমন করে করবে? তখন সেটা সার্টিফিকেট দেখালো যে আমি নাবার্ডের একটা ট্রেনিং করেছিলাম ভার্মি কম্পোস্টে, সুতরাং আমি জানি কীভাবে কাজটা করতে হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাংকের সঙ্গে তুমি কথা বলেছো কিনা, বিভিন্ন ব্যাংকের সঙ্গে তুমি কথা বলেছো কিনা। হুম, তুমি কি অলরেডি কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে? বলো স্টেট ব্যাংকে। তো স্টেট ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছো? বললো হ্যাঁ স্যার বলেছি। ম্যানেজার কী বলেছে? ম্যানেজার বলেছে আপনাদের কাছে আসতে হবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে এই যে তোমাকে এই যে টাকা তুমি খরচা করবে, সেই টাকাটা খরচা করার মতো সমস্ত তোমার আছে কিনা। বললো হ্যাঁ স্যার আছে, আমি ঠিক বিজনেসটা ঠিক মতো করে যাবো, মানে তোমার দাঁড়িয়ে যাবে বিজনেসটা। তখন তাকে যদি সমস্ত প্রশ্ন করে স্যাটিসফাই হয় যে লোকটা জেনুইন লোক আছে, লোকটা ট্রেনিং করেছে, সমস্ত জানে, তখন ওই ডিআইসি অফিস ওই লোন প্রপোজালটাকে পাস করে দেবে। তখন ওই লোন প্রপোজালটা ডিআইসি অফিস থেকে পাস হয়ে আসবে ব্যাংকে। ব্যাংকে আসা মাত্র তখন ব্যাংক ম্যানেজার ওই ভদ্রলোককে ডেকে পাঠাবে, দিয়ে ঠিক আছে, যখন ডিআইসি যখন পাস করে দিয়েছে, আমি আপনাকে লোনটা দেবো। 5 লাখ টাকার যে লোন আছে, এই যে লোন 5 লাখ টাকা যেটা ফিক্সড ক্যাপিটাল, আপনার তো 7 লাখ টাকা দরকার বিজনেস স্টার্ট করার জন্য। আচ্ছা, 5 লাখ টাকা যেটা আছে সেটা আমি টার্ম লোন দিয়ে দেবো। সেটা 7 বছরের মধ্যে 8% ইন্টারেস্টে শোধ করতে হবে। ঠিক, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 7 বছর, ইন্টারেস্ট হচ্ছে 8% ইন্টারেস্টে। ইএমআই ধরো কথা বলছি, কত হবে ইএমআই? ধরো মাসে 10,000 টাকা করে হলো, বা ধরো 9,000 টাকা করে ইএমআই হলো। ঠিক আছে, ও সরি, 9,000 করে ইএমআই হলো। তা তুমি এটা এই টাকাটা যে ফিক্সড ক্যাপিটাল সেটা টার্ম লোন করে দিল। আর যে ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকে ওরা একটা অ্যাকাউন্ট করে দিল, যেটাকে বলে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট, মানে ব্যাংক করে দিল, ক্যাশ ক্রেডিট লোন দিয়ে দিল, যেটাকে বলে ক্যাশ ক্রেডিট লোন। ক্যাশ ক্রেডিট লোন মানে হচ্ছে ওকে 2 লাখ টাকার একটা লিমিট দিয়ে দেবে। এই লিমিটের মধ্যেও টাকাটা খরচা করতে হবে। ঠিক আছে, মানে আইডিয়াটা হচ্ছে এই যে প্রথমে 2 লাখ টাকা ওকে মাসের শুরুতে দিয়ে দিল। এবার ও সমস্ত এই প্রথমে ধরো 2 লাখ টাকা তুললো, ধরো আমি ভালো করে পরিষ্কার করে বলছি, 1 তারিখে ও 2 লক্ষ টাকা তুললো, মাইনাস করে দিলাম এই জন্য, 2 লক্ষ টাকা তুললো, দিয়ে ও সমস্ত সব ইলেকট্রিক বিল হাউজে সব মিটিয়ে দিল। ঠিক আছে, এবার ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেল। 1 মাস পরে কথা বলছি, ভার্মি কম্পোস্ট রেডি হয়ে গেল। আচ্ছা, সেটা মার্কেটে নিয়ে গেল, মার্কেটে বিক্রি করলো। তো ঠিক 1 মাস পর আবার এই টাকাটাও জমা করে দিল, কিন্তু এইবার যেটা জমা করো সেটার ভ্যালু হচ্ছে প্লাস 3 লাখ। বোঝা গেল? প্লাস 3 লাখ টাকা, কারণ বিক্রি করতে আরও বেশি টাকা ইনকাম করেছো, সুতরাং ওর এটা ব্যালেন্স হয়ে গেল প্লাস 1 লাখ টাকা। ঠিক আছে, আবার দেখা গেল পরের মাসে আবার 2 লক্ষ টাকা তুললো। ঠিক আছে, তারপরের মাসে আবার শোধ করে দিল। ঠিক এইভাবে চলে। এইটাকে বলে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট। মানে এর কিন্তু এই লোনটার কিন্তু সেরকম না যে 7 বছরের মধ্যে শোধ করতে হবে 8% ইন্টারেস্টে 9,000 টাকা ইএমআই দিয়ে, ওরকম না কিন্তু। যেমন যেমন তোমার খরচা হচ্ছে তুমি তুলো,
আবার যেটা যখন প্রফিট হয়ে যাচ্ছে তখন জমা দিয়ে দাও। মানে টিপিক্যালি যেটা ক্রেডিট কার্ড, যেটা আমরা ক্রেডিট কার্ডের মতো, ঠিক আছে? তো ব্যাংক তোমাকে তখন এই লোনটা দেবে। আশা করি পরিষ্কার বোঝা গেল আমি কী বলতে চাইছি। তো এই কাজগুলো করে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার প্রপোজালগুলোকে ব্যাংকের কাছে পাঠানো। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটা বলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ব্যবসা করতে চাইলেও অনেকে জায়গার অভাবে, বিশেষ করে জায়গার অভাবে বিজনেস করতে পারে না। সে সে শুধু এই দিকটা মাথায় রেখে সরকার থেকে কী করলো, যে ওরা একটা তোমাকে কী বলা যায় এটাকে, সব ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করলো। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা বলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। মানে সরকার ধরো কথা বলে 50 একর জমি নিয়ে নিল, কিনে নিজেই অধিগ্রহণ করলো। হুম এই 50 একর জমি অধিগ্রহণ করে সেখানে জলের ব্যবস্থা করে দিল, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিল, এবং এই 50 একর জমিটা একদম রাস্তার ধারে, NH-34-এর ধারেই, ঠিক আছে? দিয়ে বললো যে এই যা 50 একর জমি আছে, পুরো ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছি, জলের ব্যবস্থা করে দিয়েছি, তাহলে কোম্পানিকে আমি ভাড়া দেবো। যার ইচ্ছে এখানে এসে কোম্পানি খাড়া, আবার ঘর বাড়িও করে দিয়েছে, অফিস টফিসও করে দিয়েছে। হুম যাতে একদম তোমাকে জাস্ট ওখানে সেটেল হয়ে যাও, জাস্ট তুমি ব্যবসাটাকে ওখানে নিয়ে চলে যাও। তো যেমন ঘর ভাড়া দেয় ঠিক করো, তো তুমি তখন দেখলে যে সব তো রেডি আছে, অফিস রেডি, জল রেডি, ইলেকট্রিসিটি রেডি, আমার কাছে কোনো জমি টমি সংক্রান্ত ঝামেলা নেই। তুমি জাস্ট ওখানে গিয়ে বসে গেলে, দিয়ে রাইস মিল তৈরি করে ফেললে, বা আইসক্রিম ফ্যাক্টরি তৈরি করে ফেললে, বা গার্মেন্টস একটা ফ্যাক্টরি তৈরি করে ফেললে। এই জিনিসগুলোকে বলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ঠিক আছে? যেখানে বেসিক্যালি ভাড়াতে ব্যবসা করতে দেওয়া হয়। বোঝা গেল? যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, এই যে NH-34টা আছে, তুমি যদি জমিপুরের দিকে যাও বাসে করে, তাহলে দেখবে বেঙ্গল ফুড পার্ক নামে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এখানে আছে। সেই বেঙ্গল ফুড পার্কে রাইস মিল আছে, আইসক্রিম ফ্যাক্টরি আছে, আরও নানা রকম ধরো সস তৈরি করার হচ্ছে যে কোম্পানি আছে। একই ইয়ের মধ্যে কিন্তু একই ক্যাম্পাসের মধ্যে এতগুলো কোম্পানি আছে, ঠিক আছে? তো এইসব এলাকাগুলোকে বলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, যেগুলো গভর্নমেন্ট লিজে দেয় ইউজ করার জন্য বা রেন্টে দেয়। এগুলোকে বলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। টাইপস অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ক রকমের হয়, ধরো অন বেসিস অফ ফাংশনস, কাজ অনুসারে দু রকম হতে পারে। জেনারেল টাইপ, যেরকম সেরকম ইন্ডাস্ট্রি হতে পারে এটা। আর স্পেশাল টাইপ মানে হচ্ছে যে নির্দিষ্ট ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রি হতে হবে, নির্দিষ্ট করে দেওয়া আছে। ফুডের ইন্ডাস্ট্রি হতে হবে, নির্দিষ্ট করে দেওয়া আছে, সেরকম হতে পারে। বা জেনারেল, তুমি ফুড খোলো, কি তুমি ইলেকট্রিসিটি খোলো, কি রাইস মিল খোলো, কিছু হতে যায় না, এরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হতে পারে, বা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হতে পারে, কোঅপারেটিভ হতে পারে। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মানে কি, গভর্নমেন্ট একটা জমি অধিগ্রহণ করে, 50 আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, অধিগ্রহণ করে নিজে বললো যে এই জমিটা আমি লিজে দিয়ে দেবো, ঠিক আছে? ওটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। বা প্রাইভেট কোম্পানি, ধরো টাটা, বিড়লা, আম্বানি 100 একর জমি কিনে বসলো, তারা বলে যে আমরা ভাড়া দিচ্ছি বিভিন্ন ছোটো ছোটো কোম্পানিকে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। আর থার্ড হচ্ছে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মানে হচ্ছে ধরো 10টা কোম্পানি আছে, ঠিক আছে? তো 10টা কোম্পানি বললো যে আমাদের নিজের মধ্যে ফাইট করতে লাভ নেই, চলো আমরা সবাই মিলে টাকা 5 লাখ করে, ধরো ফর এক্সাম্পল সবাই মিলে 50 লাখ করে টাকা দিই, দিয়ে যে টাকাটা হবে সেই টাকাতে আমরা বিরাট একটা জমি কিনে ফেলবো। সেটাকে বলছে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ঠিক আছে? মানে সমবায় পদ্ধতিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটকে চালানো। এই টার্মটা মনে রাখবে। বা মিউনিসিপ্যালিটি থেকে যেটা চালানো হয়, ঠিক আছে? এই টার্মটা মনে রাখবে। অ্যান্সিলারি, ঠিক আছে? অ্যান্সিলারি মানে হচ্ছে যে এখানে বলছি অ্যান্সিলারি অন দ্য বেসিস অফ আদার ভেরিয়েন্টস। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হতে পারে। হুম মানে বলতে চাইছে যে ধরো অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মানে কি,
ধরো একটা টাটা কোম্পানির ন্যানো যে গাড়িটা আছে, ওর একটা কারখানা আছে গুজরাটের কোনো একটা ধরো গ্রামে আছে, ঠিক আছে, ন্যানো তৈরি করার কারখানা আছে। তো গভর্নমেন্ট কী করলো, তার আশেপাশে 50 একর জমি কিনে ফেললো ওই কোম্পানিটার পাশেই, দিয়ে বললো যে এই যে ন্যানো কোম্পানি আছে, এই ন্যানো কোম্পানিতে বিভিন্ন রকম জিনিসপত্র লাগে। কি লাগে? গাড়িতে ওই যে গাড়িটা তৈরি হয় তার সিট তৈরি করতে হবে, সিট লাগে, তার হেডলাইট লাগে, তার টায়ার লাগে, তার স্টিয়ারিং হুইল লাগে। তো এইসব জিনিসগুলো তৈরি করবে এই ছোটোখাটো কোম্পানিগুলো, অ্যাসেম্বল হবে মেন টাটা ফ্যাক্টরিতে, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো তৈরি হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে, এবং সেখানে বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে, তুমি টায়ার তৈরি করবে, কেউ টায়ার তৈরি করবে, কেউ স্টিয়ারিং হুইল তৈরি করবে, কেউ তো দেখা গেল হ্যাঁ উইন্ডশিল্ড তৈরি করবে, এসব জিনিস আর কি। তো এই যে ছোটো ছোটো একটা বড় ইন্ডাস্ট্রিকে বেস করে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে ওঠাকে বলে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি। এখানে পরীক্ষা আসলেও আসতে পারে, ঠিক আছে, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ফাংশনাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস, দ্য ওয়ার্কশপ বে। আর মেন তোমাদের পরীক্ষার দিক থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রি, এটা ভালো করে পড়ে যাবে। তাহলে আমার কি দাঁড়ালো, যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কী জন্য? প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাকোমোডেশন ফেসিলিটি টু এন্টারপ্রেনার্স। মানে অনেক এন্টারপ্রেনার আছে যাদের অ্যাকোমোডেশন নেই, থাকার জায়গা নেই, ইন্ডাস্ট্রি করার জায়গা নেই, তাদেরকে একটা জায়গা করে দেওয়া। এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, এর মাধ্যমে এই যে ছোটো ছোটো উদ্যোগগুলো আছে তাদেরকে ডেভেলপমেন্ট করানোর জন্য উদ্বুদ্ধ করা। ডিসেন্ট্রালাইজ ইন্ডাস্ট্রিজ টু দি রুরাল অ্যান্ড ব্যাকওয়ার্ড এরিয়াস। এই যে বললাম যে কারখানা একটা গ্রামের পাশে, ধরো একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, তার পাশে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট খুলে দিল, তাহলে গ্রামটার উন্নতি হবে, তাই না? আচ্ছা, এনকারেজ অ্যানসিলারেশন ইন সারাউন্ডিংস অফ মেজর ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস। অ্যানসিলারেশন মানে যেটা আমি টাটা কোম্পানির উদাহরণটা দিচ্ছিলাম, যে টাটা কোম্পানির নানা ফ্যাক্টরির পাশে আর নানা কেউ ধরো সিট ফ্যাক্টরি খুলেছে, কেউ ধরো স্টিয়ারিং হুইল ফ্যাক্টরি খুলেছে, কেউ ধরো হেডলাইটের ফ্যাক্টরি খুলেছে, যাদের প্রত্যেকটাই এগুলো সব টাটা কোম্পানিতে যায়, ঠিক আছে। তো তাহলে এই যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো খুলেছে, তো কত লাভ হয়েছে না, কত ভালো হয়েছে। তো এইগুলো গড়ে ওঠে, ডেভেলপ এন্টারপ্রেনারশিপ বাই ক্রিয়েটিং এ কনজেনিয়াল ক্লাইমেট রান দ্য ইন্ডাস্ট্রিজ ইন দিস এস্টেটস এরিয়া টাউনশিপ। তো বিভিন্ন রকম এস্টেটে টাউনশিপে এইরকমভাবে বিজনেস চালিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের উদ্দেশ্য, ঠিক আছে। তো এই যে 5টা অবজেক্টিভ আছে, এটা খুব ভালো ভালো করে মুখস্থ করে নেবে, পারলে মুখস্থই করে নিও। ওকে, আচ্ছা, এছাড়াও টুকটাক অনেক সংস্থা আছে, যেমন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টুল ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন রকম আম, এরা কী করে, ইম্পার্টিং স্পেশালাইজ ট্রেনিং টু দ্য পার্সন ওয়ার্কিং অন দ্য ডিজাইন ম্যানুফ্যাকচার অফ টুলস, জিগস, ফিক্সচার, ডাইস, মডেলস। তো এইসব যেমন ধরো ম্যানুফ্যাকচারিংয়ে অনেক কিছু লাগে, এই নানা রকম টুল লাগে, জিগস লাগে, ফিক্সচার্স লাগে, হ্যাঁ, ডাই লাগে, মোল্ড লাগে। তো এগুলো কীভাবে তৈরি করতে হবে না করতে হবে, এসব ট্রেনিং দেয় সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টুল ডিজাইন। তো তুমি এসব ট্রেনিং করে আসো, দিয়ে বহরমপুরে একটা ইউনিট খোলো, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে যে তুমি যদি সেন্ট্রাল টু রুম ট্রেনিং সেন্টার্স, এটা একটা ট্রেনিং সেন্টার। আচ্ছা, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হ্যান্ড টুল, টুল তো অনেক রকমের হয় তো, ঠিক আছে। দ্য ইনস্টিটিউট হ্যাজ বিন সেট আপ উইথ দ্য ভিউ টু প্রোভাইড ইমপ্রুভ টেকনোলজি র মেটেরিয়াল ডিজাইন টেস্টিং ফর হ্যান্ডলুম। এই যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রির জন্য একটা আলাদা সংস্থা করে দিয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর হ্যান্ড টুল, তারা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সার্ভ করে, ঠিক আছে। আবার হচ্ছে ইনস্টিটিউট ফর ডিজাইন অফ ইনস্টিটিউট ফর ডিজাইন অফ ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্টিটিউট, মুম্বাই, সেখান থেকে তুমি ট্রেনিং করে আসো। কী করে না, ইট ইজ সেট আপ টু প্রোভাইড টেকনিক্যাল অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস ইন দ্য ম্যাটার্স রিলেটিং টু ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস
টুল ডিজাইনিং, ফ্যাব্রিকেশন অ্যান্ড ট্রেনিং। এইসব ফ্যাব্রিকেশন করার জন্য বা ট্রেনিং করার জন্য বিভিন্ন ইলেকট্রিক্যাল টুলসকে নিয়ে, তো এই সংস্থাটা সেই ট্রেনিংটা দেয়। তারপর বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট, এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এছাড়াও আরও ইলেকট্রনিক ট্রেনিং অ্যাসোসিয়েশন নৈনিতালে, সেন্ট্রাল মেশিন টুল লিমিটেড ব্যাঙ্গালোরে, স্পোর্ট গুডস অ্যান্ড লেজার ট্রেনিং ইকুইপমেন্ট মিরাটে। আচ্ছা, আমি যে এতক্ষণ বকে যাচ্ছি এই যে এতগুলো ট্রেনিং সংস্থা, তাহলে এগুলো কিসের জন্য কাজে লাগে? এইগুলো কাজে লাগে তখনই যখন তুমি যদি কখনো ধরো তুমি ধরো হ্যান্ডলুমের বিজনেস করতে চাইছো কিন্তু তোমার ট্রেনিং নেই, তো এই সংস্থার কাছে তুমি ট্রেনিং নিয়ে বিজনেস শুরু করতে পারো। তুমি টুলসের দোকান খুলতে চাইছো, ঠিক আছে, তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং নেই, তুমি জানো না, তুমি সেখানে চলে যাও, তোমাকে ভালো করে 6 মাসের ট্রেনিং দিতে, 1 বছর ট্রেনিং দিতে, তুমি এসে এখানে বরং সেই দোকান খুলো, ঠিক আছে। তুমি ভাবছো যে স্পোর্টসের আমি দোকান দেবো, যে প্যাড তৈরি করব, উইকেট তৈরি করব, ব্যাট তৈরি করব, কিন্তু ট্রেনিং নাই। তুমি চলে যাও মিরাটে, স্পোর্ট গুডস অ্যান্ড লেজার টাইম ইকুইপমেন্টের এখানে তুমি ট্রেনিং করে নিয়ে চলে আসো, ঠিক আছে। বা প্লাস্টিক নিয়ে ব্যবসা করতে চাইছো কিন্তু প্লাস্টিক সম্বন্ধে কোনো আইডিয়া নেই, জানো না কীভাবে তৈরি করতে হয়, চলে যাও তুমি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টুলসে। সুতরাং তোমার মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে যে আমার একটা ইচ্ছা প্লাস্টিক কারখানা খুলবো, ঠিক আছে, ভেরি গুড, খোলো। কিন্তু তুমি হচ্ছে আমার সাথে ট্রেনিংটা আমি কেমন করে করবো, দরকার নেই ট্রেনিংয়ের, তুমি চলে যাও, তোমার জন্য ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করে রেখেছে সরকার থেকে, তুমি জাস্ট সেখানে চলে যাও, ট্রেনিং নিয়ে চলে আসো, বোঝা গেল। তো আমি এতক্ষণ ধরে যেগুলো জিনিসগুলো বলে যাচ্ছিলাম বা বক করছিলাম, যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টুল ডিজাইন, হ্যাঁ, তারপরে সেন্ট্রাল টুল টুল রুম ট্রেনিং সেন্টার্স, হ্যাঁ, এইগুলো, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর হ্যান্ড টুল, এই সবগুলো হচ্ছে সেই সংস্থা যেখান থেকে ট্রেনিং দেওয়া হয়, বুঝা গেল। এগুলো হচ্ছে ট্রেনিংয়ের সংস্থা। তাহলে আমি আবার ফেরত যাই প্রথম প্রথম জায়গাটাতে। তাহলে আমরা দেখলাম যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অনেক সরকার থেকে মূলত 2-3 রকমের সংস্থা তৈরি করা হচ্ছে। একটা সংস্থা হচ্ছে লোন দেওয়ার জন্য ফিনান্সিয়াল, যেমন আমরা দেখলাম আইডিবিআই মতো ব্যাংক, ইফকাইয়ের মতো ব্যাংক, আইএফসিআই, সিডবির মতো ব্যাংক যারা টাকা লোন দেয়, ইনফ্যাক্ট নাবার্ডও দেয়, এই যে নাবার্ড, এরাও ব্যাংক লোন দেয়, ঠিক আছে, এগ্রিকালচার সেক্টর। আচ্ছা, আবার কিছু সংস্থা আছে যারা টেকনিক্যাল গাইডেন্সটা দেয়, ইনস্টিটিউট ফর টেকনিক্যাল গাইডেন্স, হ্যাঁ। আবার হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউশনস, কিছু কিছু আছে যে টেকনিক্যাল, ফর এক্সাম্পল টেকনিক্যাল তো আমরা দেখলাম যে বিভিন্ন রকম সংস্থা, সেখানে গিয়ে তুমি টেকনিক্যাল নলেজটা নাও, মানে তোমার গিয়ে যেটা আমি একটু আগে বলছিলাম যে হ্যান্ডলুম ট্রেনিং দরকার হলে তুমি সেখানে যাও, প্লাস্টিকের সঙ্গে ট্রেনিং দরকার তুমি সেখানে যাও, স্পোর্টস গুডসের সঙ্গে ট্রেনিং দরকার তুমি সেখানে যাও। কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু ট্রেনিংয়ের দরকার হয়, ঠিক এন্টারপ্রেনারশিপ নিয়ে ট্রেনিং। এই যে আমি তোমাদের যে ক্লাসটা করাচ্ছি, কেন করাচ্ছি তুমি জানতে পারছো যে ব্যবসা করতে গেলে কত তার নানা দিকের ব্যাপার স্যাপার রয়েছে, এই যে ট্রেনিংগুলো দেওয়া, বা শুধুমাত্র তো টাকা পয়সা বিজনেস অ্যাকুইপমেন্ট থাকলে তো হবে না, মেন্টাল একটা বুস্ট দরকার হয়, হ্যাঁ, মানুষকে একটা ক্যাপাসিটি তাকে বাড়াতে হয়। তো এই সব রকম ট্রেনিং দেয়, ডিআইসি দেয়, এইসব এন্টারপ্রেনারশিপ নিয়ে ট্রেনিং দেয় ডিআইসি, তারপরে ধরো স্মল ইন্ডাস্ট্রি সার্ভিস ইনস্টিটিউট, হ্যাঁ, কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অফ পিপলস অ্যাকশন রোল টেকনোলজি, নাবার্ড, ঠিক আছে, এই সংস্থাগুলো সেই কাজটি করে। সুতরাং অনেক সংস্থা রয়েছে হেল্প করার জন্য। বিজনেস তুমি যদি করতে চাও তো অবশ্যই করতে পারবে, এখানে কোনো প্রবলেম নেই বিজনেস করার। তোমার 1 নম্বর, তোমার যদি মনে করো পয়সা নেই, পয়সা দেওয়ার অংশ সংস্থা আছে পয়সা দেওয়ার মতো, সেখানে তুমি বলবে যে না আমি তো কিছু জানিই না, জানতে হবে না, তুমি জাস্ট ঠিক করো কোন কাজটা করবে, ঠিক তোমার কাছে মানে সেটা পৌঁছে যাবে। তার একটা সংস্থা আছে তোমাকে ট্রেনিং দেওয়ার মতো, ট্রেনিং দিয়ে তোমাকে তৈরি করার মতো। তুমি বলবে যে মার্কেট সম্বন্ধে যায় না, এবার তার ট্রেনিং তোমাকে দেওয়া হবে যে এই যে ব্যবসাটা কীভাবে করতে হয়, লাভ লোকসান, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট, এই 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 নিয়েও ট্রেনিং ব্যবস্থা আছে, ঠিক আছে। তুমি বলবে না আমি কিন্তু প্রজেক্ট কীভাবে লিখতে হবে জানি না, প্রজেক্ট লেখারও লোক আছে, তোমাকে শিখিয়ে দেবে কীভাবে প্রজেক্ট লিখতে হবে। আর কিছু, আর কিছু না। সুতরাং
তোমার কাছে কোনো বাধা নেই, তুমি যদি ব্যবসা করতে চাও ইউ ক্যান ডু ইট। কোনো বাধা আজকে তোমাদের পড়াচ্ছি যে এটুকু বলার জন্য কোনো বাধাই আর কোনো বাধা নেই, ঠিক আছে। সমস্ত বাধা অ্যাড্রেস করা হয়েছে এবং সরকারের তরফ থেকে ওরা বিভিন্ন পর্যালোচনা করে দেখেছে যে ব্যবসা করতে গেলে কোথায় কোথায় এতে সমস্যা হয়। কাঁচামাল কিনতে সমস্যা হচ্ছে, তুমি এই যে তোমাকে এনএসআইসিকে বলো, সে ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। সুতরাং এরকম ছোটোখাটো নানা সমস্যা নিয়ে কিন্তু ভারত সরকার প্রচণ্ড ভেবেছে, রাজ্য সরকার খুব ভেবেছে, নানা রকম সলিউশন করেছে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে আপডেটেড থাকতে হবে, বিভিন্ন স্কিম জানতে হবে যে গভর্নমেন্ট স্কিম কী কী নতুন নতুন স্কিম ছাড়ছে, কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে বেশি সাবসিডি পাবো, কোনটা সহজে পাওয়া যায়, এই সব জিনিসগুলো তোমাকে জানতে হবে। আর পরীক্ষার দিক থেকে যদি বলো যে এই পরীক্ষায় ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলো, সেটা হচ্ছে যে তোমাকে যেটা বলছিলাম একটু আগে, যেটা অ্যান্সিলারি ইউনিটসটা পড়ে যাবে। অ্যান্সিলারি ইউনিটস হয়তো কোশ্চেন আসতে পারে, অ্যান্সিলারি ইউনিটস কাকে বলে। অ্যান্সিলারি ইউনিটস হচ্ছে সেই ইউনিটস যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রির পাশে ছোটো ছোটো কারখানাগুলোকে বলে অ্যান্সিলারি ইউনিটস। যেটা আমি বলছিলাম যে নানা কোম্পানির পাশে কেউ সিট তৈরি করে, কেউ ধরো হেডলাইট তৈরি করে, কেউ স্টিয়ারিং হুইল তৈরি করে, এগুলো বলে অ্যান্সিলারি ইউনিটস, ঠিক আছে। আচ্ছা, আর এই নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা পড়ে যাবে। আমার কিন্তু নোটে কোনো কোথাও লেখা নেই নাবার্ড সম্বন্ধে। তোমাকে যেটা করতে হবে যে নাবার্ড কী করে সেটা উইকিপিডিয়া ঘেঁটে নাবার্ডের ওয়েবসাইটে গিয়ে জানতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ নাবার্ড, কী করে, এবং সেটা তোমাকে প্রিপেয়ার করতে হবে। হয়তো আমি তোমাকে একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো সেরকম যদি বলো। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ। এক্সামিনেশনের দিক থেকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আর ও রাইট, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ডিআইসি। ডিএসসি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছি ডিএসসি কী কাজটা করে, এখান থেকে পড়ে নেবে এই সবগুলো, এই যে অবজেক্টিভগুলো পড়ে নেবে, রোল যেগুলো প্লে করে, কী কী, যে যে ডিএসসি কাজগুলো কী সেগুলো দেওয়া আছে, এটা ভালো করে পড়ে যাবে, ডিএসসিটা ভালো করে পড়ে যাবে। আর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কাকে বলে, হ্যাঁ, কেন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করার ভাবনা এলো, ঠিক আছে। টাইপস অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কত রকমের আছে, হ্যাঁ, এইগুলো একটু পড়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অর্থাৎ অবজেক্টিভস অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আমি সব কিছু মোটামুটি বলে দিলাম তোমাদেরকে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, বাকি তোমরা নিজের মতো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।